স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি সুমনা সেমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। নির্বাচনী আইনের সংস্কারে একমত ইসি ও টিআইবি। 5 ধাপে জাতীয় নির্বাচনের প্রস্তাবে কমিশনের সম্মতি। দণ্ডিত হলে ফিরতে হবে সাবেক আইজিপি বেনজিরকে। দেশ ছাড়তেই সরকারের সহায়তা নেই বললেন কাদের। সুপার স্পেশালাইজড হাসপাতালে লাইসেন্স ছাড়াই ফার্মেসি, সর্বোচ্চ দরের 5 গুণ কমে ভাড়া, মানা হয়নি অন্য শর্ত। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। 17 জুনকে ঈদের দিন ধরে আজ মিলছে 12 জুনের টিকিট। সিলেটে পানি কমে বেড়েছে ভোগান্তি, তলিয়ে আছে 7 উপজেলা। ঘূর্ণিঝড়ে 6,880 কোটি টাকার ক্ষতি। এবার পুরো খবর। নির্বাচনী আইনের সংস্কার চায় নির্বাচন কমিশন এবং টিআইবি। জাতীয় নির্বাচন ধাপে ধাপে হলে ভোট আয়োজন সহজ হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইসি এবং টিআইবির বৈঠক শেষে এসব কথা জানান তারা। ধাপে ধাপে নির্বাচন ও ভোটের হারের ভিত্তিতে আসন বিন্যাসে ইসি সম্মত বলে জানান সিইসি। তিনি আরও জানান, সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন করা যায় তাহলে ভোটে জনগণের অংশগ্রহণ বাড়বে। তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মনে করে টিআইবি। ইভিএম নিয়ে অনাস্থা আছে, তবে ইভিএমকে আরও সহজ করা যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা কমাতে এক টেবিলে বসার প্রয়োজন দেখেন তিনি। ইসির একার পক্ষে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও জানান সিইসি। ব্যক্তির উপর নির্ভরতা কমাতে হবে, মানে হিউম্যান ইন্টারফিয়ারেন্স বা হিউম্যান ইনভলভমেন্ট ইন ইলেকট্রাল প্রসেস, সেটা কমিয়ে সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন সাধন করা যায়। একটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ডিভাইসেসের প্রয়োগ, আরেকটা হচ্ছে সিস্টেম অফ ইলেকশন, আনুপাতিক হারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, নির্বাচনী আইনের সংস্কার চাই ইসি এবং টিআইবি একমত হয়েছে। কি ধরনের সংস্কার, কোন কোন ধারার সংস্কারের কথা তারা বলেছেন, আর ধাপে ধাপে নির্বাচনের বিষয়ে কি বলেছেন? দেখেন, প্রধান নির্বাচন কমিশনার আসলে নির্বাচনী আইনি সংস্কার প্রয়োজন এটি আসলে অনেক দিন থেকেই বলছেন। যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হয় তখনও কিন্তু তিনি এই সংস্কারের কথা বলছিলেন। কিন্তু আজকে যখন টিআইবি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে, মূলত ফুল নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 কমিশনার আছে তাদের সঙ্গেই মূলত বৈঠক করে টিআইবি। সেখানে টিআইবি নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব করে বা তারা সুপারিশ করে, বা সেটিকে তারা বলে কি আইন সংস্কার করার প্রয়োজন। সেই সুপারিশগুলো ভিত্তিতে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আজকে যখন গণমাধ্যমের সামনে কথা বলেন তখনও কিন্তু তিনি বলেছেন যে আসলে টিআইবির সঙ্গে তার একমত যে আসলে নির্বাচনী আইন সংস্কার প্রয়োজন। নির্বাচনকে আরও সুষ্ঠুভাবে করার জন্য, আরও স্বচ্ছভাবে করার জন্য নির্বাচন যে আইন আছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়টি গুরুত্ব সহকারে বলেছেন তা হলো যে ধাপে ধাপে যদি নির্বাচন করা যায়। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে যখন নির্বাচন হয় তখন একসঙ্গে অনেক পুলিশ সহ আনসার সহ একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর অনেক প্রয়োজন হয়। যদি ধাপে ধাপে যদি নির্বাচনটি করা যায়, এখন যেমন চলছে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন একটি কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় কিন্তু অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করতে পারছে। যদি ধাপে ধাপে নির্বাচন করা যায় জাতীয় সংসদ নির্বাচন, সেখানে নির্বাচন কমিশনও দেখা যাচ্ছে যে তারা মনোযোগ দিতে পারবে এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশি মোতায়েন করতে পারবে এবং নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করতেও কিন্তু সহজ হয়ে যাবে নির্বাচন কমিশনের পক্ষে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এইটি কিন্তু মূলত খুব বেশি করে জোর দিয়েছেন এবং একই সঙ্গে এটাও বলেছেন যে সামনে সেটি 5 বছর হোক বা 10 বছর পরে হোক কিংবা 100 বছর পরেও হোক না কেন, ডিজিটাল মাধ্যমে কিন্তু যেতে হবে বা প্রযুক্তির দিকে সহায়তা নিতে হবে, বিশেষ করে ভোট আয়োজনের ক্ষেত্রে। আপনি নিশ্চয় জানেন যে শেষ যে নির্বাচনটি হলো সংসদ নির্বাচন, সেখানে 150 আসনে ইভিএমে করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন নানা কারণে সেটি করতে পারেনি। তবে নির্বাচন কমিশন যেটি বলেছে
বলেছে যে আগামী যে সংসদ নির্বাচন তারা সুপারিশ করে যাবেন যেন সে ইভিএমে করা হয়, কেননা ইভিএম নিয়ে যে এখন যে রাজনৈতিক দলে বিতর্ক আছে বিশেষ করে ভিভিপ্যাট নিয়ে, সেটি যদি সংশোধন করা যায়, যদি রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয়, একমত হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু সেটি করতে পারে। অর্থাৎ ইভিএম যে প্রযুক্তি আছে বা যে মেশিনটি আছে সেটিকেও কিন্তু সংশোধন করা যেতে পারে, অর্থাৎ সেখানে ভিভিপ্যাট প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ একটি কথা আসছে, অর্থাৎ আনুপাতিক হারে যে ভোট আয়োজন, অর্থাৎ যে দল যত সংখ্যক ভোট পাবে সেই অনুযায়ী আসলে আসন সংখ্যা বা আসন বিন্যাস হবে বা সংসদীয় আসন বিন্যাস হবে, সেটিও কিন্তু প্রস্তাব করেছে প্রধান নির্বাচন কমিশন। সেটিও বলেছেন একমত টিআইবির সঙ্গে। টিআইবি কিন্তু এই প্রস্তাব করেছেন। টিআইবির কাছে একটি প্রশ্ন ছিল যে আপনি নিশ্চয় জানেন যে গত সংসদ নির্বাচন নিয়ে টিআইবি প্রশ্ন ছিল যে সেটি অংশগ্রহণমূলক হয়েছে কিনা। টিআইবি যেটি বলছে যে নির্বাচনটি ঠিকভাবে হয়েছে কিন্তু সেটি আসলে অংশগ্রহণমূলক হয়নি, এবং সব মিলে যেটি বলতে চায় তাহলে টিআইবি যে আজকে যে আলোচনা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে, নির্বাচন কমিশনও একমত। বিশেষ করে আসলে আইনের যে সংস্কার ব্যাপক আকারে দরকার সেটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং টিআইবি কিন্তু একমত পোষণ করেছে। ইসি ও টিআইবির বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এদিকে চেয়ারম্যান পদে বেশিরভাগ প্রার্থী আওয়ামী লীগের নেতা হওয়ায় ব্যক্তি যোগ্যতাকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর সবাই আওয়ামী লীগের নেতা। তবে আলোচনার কেন্দ্রে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভি। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি বোরহানউদ্দিন দোলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম। এমপি ও তার ছেলের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তাদের। তবে সাদাত মান্নানের দাবি, জনগণের প্রত্যাশা পূরণেই প্রার্থী হয়েছেন তিনি। টোটাল রমজান মাস ওনার ছেলেকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছেন। বর্তমানে তিনি বাসায় এনে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, বিভিন্ন সংস্থাকে নিয়ে ওনার ছেলের জন্য ভোট প্রার্থনা করতেছেন। এখানে দলীয় কোনো প্রতীক নাই। আমি এখানে এসেছি এবং দাঁড়িয়েছি এই এলাকার যারা জনসাধারণ আছেন, এই এলাকার যারা মুরব্বিয়ানরা আছেন তাদের কথায়। ব্রাহ্মণবাড়িয়া সদরে 5 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আলোচনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন শোভন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন। অন্যদের তেমন ভোটের মাঠে দেখা না গেলেও পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন এই দুজন। পুরো সদর উপজেলাকে নিয়ে আমার একটা ভাবনা আছে যে আমি আমার জায়গাতে চেষ্টা করব সদর উপজেলা পরিষদ সদর উপজেলাবাসীর একটি আস্থার জায়গা হবে। তারুণ্যদীপ্ত মানুষ, তো আরও অনেক কিছু আছে তাদের, তারা তো এখনও সেই সময় আসেনি মানুষকে কিছু দেওয়ার। পটুয়াখালীর কলাপাড়ায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। জনগণের যে ভালো সেবা করবে তা আমরা তাকেই চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। প্রয়োজনীয় সকল ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাখা হয়েছে এবং আশা করি আমরা 5 তারিখে সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিতে পারব। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে সোমবার মধ্যরাতে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাকা দিয়ে মালয়েশিয়া যেতে গিয়ে কেউ প্রতারণার শিকার হয়েছে এমন কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া। সকালে সিআইডির কার্যালয়ে অর্থ পাচার নিয়ে গবেষণা উপস্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, কেউ যদি এই বিষয়ে মামলা করেন তাহলে সিআইডি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 2-1 মাসের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কেউ যদি মামলা করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা শুধু মানব পাচার আইনে মামলা নয়, এর পাশাপাশি অন্য যে বিষয়গুলি আছে যে ইল্লিগালভাবে পাঠানো এবং ইল্লিগালভাবে টাকা আয় করে অন্য হস্তান্তর রূপান্তর করেছে বা মানি লেয়ারিং হয়েছে মানি লন্ডারিংয়ে, সেগুলো আমরা মানি লন্ডারিং আইনে আওতায় নিয়ে আসবো। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের তহবিলের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। শুনানিতে আদালতে উপস্থিত রয়েছেন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। এর আগে গত 2 মে এ মামলায় ডক্টর ইউনূস আদালতে
আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সেদিন আদালত এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ২রা জুন ধার্য করেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে ১ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় দুদক। গত ২রা এপ্রিল এ মামলায় ডক্টর ইউনূসের উপস্থিতিতে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে আদালত। সাবেক আইজিপি বেনজির দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজিরকে বিদেশে যেতে সরকার কোনো সহায়তা করেনি বলেও জানান তিনি। রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বেনজিরের বিষয়টি দুদক তদন্ত করছে, এ বিষয়ে তাই সরকার আগ বাড়িয়ে কিছু করতে পারে না। বিএনপির আমলে দেশে দুর্নীতির মহোৎসব শুরু হয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার প্রধান দুর্নীতি করেন না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দেন না। এবং একসময় তাকে আসতে হবে। বেনজির যদি মামলায় দুর্নীতি বা সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে স্মৃতি লিপিবদ্ধ করার তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের কারণেই আজকের বাংলাদেশ। তাদের স্মৃতি লিপিবদ্ধ করা না হলে মুক্তিযুদ্ধের ইতিহাস হারিয়ে যাবে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশের জন্য লড়াই না করলে দেশ এখনো পরাধীন থাকত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিলেও অনেক রকম ষড়যন্ত্র চলছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য স্মার্ট, আধুনিক ও সুন্দর বাংলাদেশ গড়তে কাজ চলছে। তিনি বলেন, জয় বাংলা স্লোগান ছাড়া মুক্তিযুদ্ধের সময় বাঙালির কাছে কিছু ছিল না। আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েই তিনি সহ দেশের লাখো মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযোদ্ধারা হারাই যাইতেছেন, এই ইতিহাসটাও হারিয়ে যাবে। এর জন্য আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের কারণে এটা খুবই প্রয়োজন। অন্তত আমাদের বৃহৎ ঢাকা জেলা যেটা ছিল, যেটা গ্রেটার ঢাকা, সেখানে যতগুলি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদের স্মৃতিগুলি কিন্তু আমাদেরকে কালেক্ট করা উচিত এবং একটা বই আকারে আমাদেরকে এটা পাবলিশ করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশের সঙ্গে কার বিরোধ তা বিবেচ্য নয়, বাংলাদেশ শান্তি চায়। উন্নয়নে যারা সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে দেশ। গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র বানিয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বাংলাদেশের সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। অর্থাৎ দেশটাকে তিনি করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে একটি শ্রেণী আছে যাদের কিছু ভালো লাগে না, তবে তারা উন্নয়নের সব সুবিধাই ভোগ করে। এই বিশেষ শ্রেণীর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলে এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো, তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়। অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে, তোমাদেরকে গড়ে তুলতে হবে। বন্ধুত্ব শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানান সরকার প্রধান। সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি।
কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে দিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছিল না ড্রাগ ও ট্রেড লাইসেন্স, ফার্মেসি চালানোর পূর্ব অভিজ্ঞতা, এমনকি সর্বোচ্চ 2 দরদাতার চেয়ে ভাড়াও দিয়েছে 5 গুণ কম। তারপরও এই কাজ পেয়েছেন 2 ব্যবসায়ী, আর একেই নিয়ম মেনে কাজ দেয়া বলছেন সুপার স্পেশালাইজড হাসপাতালের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি। আর সে আয়ের টাকা রাখতে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন 16টি। অপূর্ব স্থাপত্য শৈলী আর বিশ্বমানের প্রযুক্তি সুবিধা নিয়ে তৈরি হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। 2022 সালের সেপ্টেম্বরে উদ্বোধনের পর এর দায়িত্ব বুঝিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। তারপর থেকেই নানা অনিয়ম ও ব্যবস্থাপনা ঘিরে ধরে হাসপাতালটিকে, বাদ যায়নি ফার্মেসিও। ফার্মেসির নাম হসপিটাল ফার্মেসি। এটি দেখে যে কেউ ভাবতে পারেন যে এটি হয়তো এই প্রকল্পের অধীনে সরকারি কোনো আয়োজন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জায়গাটি সহ আরও একটি জায়গা ভাড়া দেওয়া হয়েছে মাত্র 50 ও 100 টাকা বর্গফুটে। আর এই কাজটি পেয়েছেন একজন আদম ব্যবসায়ী। তবে দরপত্র মূল্যায়ন কমিটির দাবি সবই হয়েছে নিয়ম মেনে। নিয়ম কানুন অনুসরণ করে করা হয়েছে এবং ওটিএম ওপেন টেন্ডারিং মেথডের মাধ্যমে করেছে। সরেজমিনে মিলছে ভিন্ন তথ্য। দরপত্রের ঠিকানা 382 মগবাজার, কিন্তু সেখানে এর অস্তিত্ব নেই। কোথায় গেছিস? স্কাটন রোডে চলে গেছি। পরে মগবাজারে আরেক ঠিকানায় গিয়ে দেখা গেল সেটি আদম ব্যবসার অফিস, অথচ কাজ পাওয়ার শর্ত ছিল থাকতে হবে মডেল ফার্মেসির অন্তত 6টি শাখা। হসপিটাল ফার্মেসিকে কার্যাদেশ দেওয়া হয়েছে 2023-এর 25 জুলাই। তবে তারা 27 দিন পর করেছে ট্রেড লাইসেন্স, আর ড্রাগ লাইসেন্স করা হয়েছে 203 দিন পর। অথচ এসব ছাড়া টেন্ডারে অংশ নেয়ারই কোনো সুযোগ নেই। এখানেই শেষ নয়, জালিয়াতি হয়েছে দর বা মূল্য নির্ধারণের ক্ষেত্রেও। সুপার স্পেশালাইজড হাসপাতালের লেভেল 1-এ সাবা ফুডস নামের এই প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে 431 টাকা বর্গফুট হিসেবে, আর ঠিক পেছনেই হসপিটাল ফার্মেসি ভাড়া পেয়েছে মাত্র 100 টাকা বর্গফুট হিসেবে। উন্মুক্ত এই দরপত্রে অংশ নেয়া 5 প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা গুলশানের তামান্না ফার্মেসি, মাসে ভাড়া 2,40,000, কিন্তু 5 গুণ কমে মাত্র 46,750 টাকায় কাজ দেয়া হয় হসপিটাল ফার্মেসিকে। এতে চুক্তির 3 বছরে 69 লাখ টাকার রাজস্ব হারাবে সরকার। বারবার যোগাযোগ করেছি, কিন্তু যোগাযোগ করার পর তারা বিভিন্ন রকম তালবাহানা যে হ্যাঁ আপনারাই পাবেন, একটু প্রক্রিয়া আছে, প্রসেস আছে। এক পর্যায়ে বলল যে না, একটু ঝামেলা হয়েছে, রিটেন্ডার হবে। বঙ্গবন্ধু মেডিকেলের সরকারি ফার্মেসির নাম হাসপাতাল ফার্মেসি, আর ব্যক্তি মালিকানাধীন হলেও সুপার স্পেশালাইজড হাসপাতালের ফার্মেসির ক্ষেত্রেও দেওয়া হয়েছে একই ধরনের নাম। এটা আসলে হসপিটাল ফার্মেসি নামকরণ করা হয়েছে। একটা আস্থা থাকে যে এটা হসপিটালে একটা হয়তো হসপিটালের প্রতিষ্ঠান, এরকম একটা হয়তো মানুষের মধ্যে ধারণা ক্রিয়েট হয়। আমাদের কোনো ব্রাঞ্চ নেই, হসপিটাল ফার্মেসি একটাই। এছাড়া খাবারের জন্য ভাড়া দেওয়া হয়েছে 3টি ক্যাফেটেরিয়া। এতে বড় শর্ত ছিল এই কাজ পেতে দেশ বিদেশে ক্যাফেটেরিয়া পরিচালনায় থাকতে হবে 15 বছরের অভিজ্ঞতা। অথচ কাজ পাওয়া নুরিশ ল্যাব ট্রেড লাইসেন্সই করেছে গত বছরের 14 জুন। ঢাকায় টোটাল কয়টা ব্রাঞ্চ আছে? না, আমাদের ওরকম ব্রাঞ্চ নেই। আর এই ক্যাফেটেরিয়ার কাজও পেয়েছেন ফার্মেসির কাজ পাওয়া 2 জনের একজন। দরপত্রে দেয়া ঠিকানা বনানীতে গিয়ে দেখা গেল সেটি নির্মাণ প্রতিষ্ঠান। রেস্টুরেন্ট ব্যবসার কোনো অভিজ্ঞতাই নেই তাদের। ওনার কিসের বিজনেস এখানে? কনসালটেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড লেখা আছে সাইনবোর্ড, এটা ইঞ্জিনিয়ারিং। এবার এসব তথ্য নিয়ে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতির কাছে গেলে পাল্টে গেল তার বক্তব্য। কিভাবে সম্ভব? এটিপিসি আমাকে একটু চেক করে দেখার সময় দিতে হবে, আমি দেখতে চাই। যারা কাজ পেয়েছে আপনাদের সিদ্ধান্তে পায়নি? এটা চিঠিপত্র সব আমি কমিটির প্রধান হিসেবে আমরা দেখেছি, বাট সিদ্ধান্ত অনেক সময় তো আরও প্রশাসনিক লেভেল থেকে থাকে। অথচ কথা ছিল এখানে হবে বিশ্বমানের একটি ফার্মেসি। রোগীকে কম দামে ওষুধ দিতে তা নেওয়া হবে সরাসরি কোম্পানির কাছ থেকে। তবে এর বদলে ফার্মেসির জায়গা ভাড়া দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেলের সাবেক উপাচার্য
শারফুদ্দিন আহমেদের প্রশাসন। ফার্মেসিটার ব্যাপারে আমি অলরেডি ওখানে একটা কমিটি করে দেওয়া আছে, তারা এটা সার্চ আউট করতেছে যে এটা কিভাবে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি যেহেতু সব কিছু আমরা চালাতে পারি, ইনডোর ফার্মেসি এবং আউটডোর ফার্মেসি কেন চালাতে পারবো না। এদিকে সুপার স্পেশালাইজড হাসপাতালের আয়ের টাকা রাখতে একটি দুটি নয়, খোলা হয়েছে 16টি ব্যাংক অ্যাকাউন্ট। ছিল না ট্রেড লাইসেন্স, ছিল না ড্রাগ লাইসেন্স, ছিল না ফার্মেসির কোনো অস্তিত্বই, নয় সর্বোচ্চ দরদাতাও। যে প্রতিষ্ঠানের টেন্ডারে অংশগ্রহণ করারই কোনো যোগ্যতা ছিল না, সেই প্রতিষ্ঠানই বিশ্বমানের এই হাসপাতালে ফার্মেসি পরিচালনার দায়িত্ব পেয়েছে। কতটা বেপরোয়া হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিচালনায় বসে এতটা অনিয়ম করা যায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেটের খবর। আগামী বাজেটে শুধু দেশীয় ঋণের সুদ পরিশোধে বরাদ্দ বাড়ছে প্রায় 33%। এ খাতে বরাদ্দ থাকছে 1 লাখ কোটি টাকার বেশি। আর দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে আগামী অর্থবছর সরকারের ব্যয় হবে 1,29,000 কোটি টাকার মতো। বিশ্লেষকেরা বলছেন, এ ব্যয়ের বোঝা বইতে হবে সাধারণ মানুষকে, যা অর্থনীতিতে আরও চাপ তৈরি করবে। গত 2 বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায় সরকারের সুদ পরিশোধের খরচ অনেক বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার বাড়িয়ে 117 টাকা করেছে। তাই আগামী অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ ব্যয় আরও বাড়বে। এছাড়া বেড়েছে ব্যাংক ঋণের সুদহার ও ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুদ ব্যয়। চলতি অর্থবছরের শুরুতে সরকার সুদ পরিশোধ বাবদ 94,376 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। আগামী অর্থবছরে দেশীয় ঋণের সুদ পরিশোধে বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে 33% বেড়ে 1,09,000 কোটি টাকা হতে পারে। একইভাবে বৈদেশিক ঋণের সুদ পরিশোধে বরাদ্দ 61% বাড়ছে। বাজেট একটা বিশাল অঙ্ক যদি এবার নির্ধারণ করতে ঋণ পরিশোধ করার জন্য বাংলাদেশ ব্যাংক একটা দিশা আছে, কোনদিন ডিফল্ট করে, কিন্তু বোঝাটা কার উপরে পড়ছে ঋণ পরিশোধে? আলটিমেট ডেফিসিট হচ্ছে এবং লোকের করের বোঝা বাড়বে। এখন বহু ভ্যাট এবং নিজের প্রত্যেকটা পণ্যের উপরে সব বসিয়ে দেবে, অর্থাৎ সাধারণ মানুষের উপর পড়ছে। হিসেব বলছে 31 ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ 16,59,334 কোটি টাকা। এর মধ্যে দেশীয় ঋণ 9.5 লাখ কোটি টাকা। ঋণ করে কিন্তু সেই যেটা করে ঋণের টাকাটা কিন্তু সব ব্যবহার করতে, ঋণটার টাকা যদি অপচয় করে, 5 টাকার জিনিস যদি 500 টাকা দিয়ে কেনেন, তো সেই ঋণ শোধ পরিশোধ করতে পারবেন না, যেটা আপনি প্রাইভেট সেক্টরে দেখছেন ডিফল্ট লোন হচ্ছে। এখন আরো বেশি বিদেশ থেকে লোন যদি পার্টিকুলারলি নন কনসেশনাল লোন নেওয়া হয়, শর্ট টার্ম লোন নেওয়া হয়, সেগুলো গিয়ে আমার ডলারের পেমেন্ট অব্লিগেশন বাড়িয়ে ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবিলাইজ করতে ডিফিকাল্ট করে ফেলবে। সেই জন্য আমাদের এই সার্বিক যে ফিসকাল পজিশন, সেটাকে মাথায় রেখে ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে সরকারের পরিচালন বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবছরে মধ্যবিত্তদেরও টিসিবির ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। রোববার রাজধানীর মিরপুরে জুন মাসের বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশার কথাই বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি আরও জানান, দেশের নিত্যপণ্যের বাজারে চাহিদা ও যোগান স্বাভাবিক রাখতে শিগগিরই বাফার স্টক গড়ে তুলতে চায় সংস্থাটি, আর এজন্য সরকার কাজ করে যাচ্ছে। পণ্যের যোগান স্বাভাবিক রাখতে চুক্তি করা হচ্ছে রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে। প্রতিমন্ত্রী বলেন, আগামীতে নিত্যপণ্যের বাজারে বাড়বে না চালের দাম, সেভাবেই কাজ করছে সরকার। এদিকে টিসিবির পণ্য নেয়ার সময় সাধারণ মানুষের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। তারা বলেন, অবৈধভাবে অনেক সচ্ছল মানুষদের এসব পণ্য দেয়া হচ্ছে, এতে বঞ্চিত হচ্ছেন নিম্নবিত্তরা। আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল 8টা থেকে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। শুরুর আধা ঘন্টায় 60 লাখ মানুষ হিট করেন অনলাইনে। পশ্চিমাঞ্চলের টিকিট সকাল 8টায় দেয়া শুরু হলেও পূর্বাঞ্চলের টিকিট দেয়া শুরু হয় দুপুর 2টা থেকে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী
ঈদের আগে আন্তনগর ট্রেনের 12 জুনের আসন বিক্রি হচ্ছে আজ। 13 জুনের আসন বিক্রি 3 জুন, 14 জুনের আসন বিক্রি হবে 4 জুন, 15 জুনের আসন বিক্রি 5 জুন আর 16 জুনের আসন বিক্রি হবে 6 জুন। যাত্রীদের অনুরোধে নন এসি কোচের 25 % আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। পবিত্র ঈদুল আজহার যে ঈদ অগ্রিম টিকিট যাত্রা যে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম সেটা আজকে থেকে শুরু হলো। আজকে 2রা জুন আমরা 12 জুনের টিকিট দিয়েছি। 3 তারিখ দেব হলো 13 তারিখের টিকিট, 4 তারিখ 14 তারিখ, 5 তারিখ 15 এবং 6 তারিখ 16 তারিখের টিকিট। এই যাত্রার টিকিট এটা। আর ফিরতি যাত্রার টিকিট আবার বিক্রয় কার্যক্রম শুরু হবে 10 তারিখ থেকে। উজানের ঢল কমার পাশাপাশি বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো নগরীর নিচু এলাকা সহ 7 উপজেলায় বিস্তীর্ণ অংশ তলিয়ে আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আবহাওয়া ভালো থাকলে আগামী 5 দিনের মধ্যে বন্যার পানি পুরোপুরি নেমে যাবে। উজানের ঢলে প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকা। তবে শনিবার থেকে কমতে শুরু করে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। নতুন করে হয়নি ভারী বৃষ্টিও। এতে প্লাবিত 7 উপজেলা থেকে পানি নামছে ধীরে ধীরে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যা কবলিত এলাকার মানুষ। গবাদি পশুর হানির যে অভাব সংকট দেখা দিছে, মানে কৃষকরা খুব একটা আতঙ্কিত আছে এই পানির কারণে। আগামীতে কি হইব না হইব, রাস্তাঘাট এগুলো যদি দ্রুত ঠিক না করা হয়, মানুষ চলাচলের উপযোগী না করা হয়, তাইলে আর মানুষের ভোগান্তি এটা কমতো না। সিলেট নগরের নিচু এলাকাগুলো থেকেও নামছে পানি। তবে প্রতি বছরের এমন ভোগান্তি থেকে মুক্তি চান স্থানীয়রা। দেওয়ার না কারণে কি পানিটা কিছু কমতেছে বা বৃষ্টি দিলে তো আবার বাড়ি দিবে। প্রত্যেক বছর আপনারে এই ভোগান্তি শিকার হওয়া লাগে। সবাই লোভ এক হইয়া আনলেও ফ্লাড হয়ে যায়। আগামী 5 দিনের মধ্যে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার আশা দেখছে পানি উন্নয়ন বোর্ড। পানি দ্রুত নেমে যাচ্ছে। আর আরেকটি ভালো বিষয় হচ্ছে গত 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত হয়নি। আর এই অবস্থা কন্টিনিউ থাকলে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে সিলেটের সমস্ত পানি নেমে যাবে। বন্যার্তদের সহায়তায় এখন পর্যন্ত 400 মেট্রিক টন চাল, নগদ 15 লাখ টাকা, 1250 বস্তা শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লক্ষ্মীপুরে নদীর তীর রক্ষা বাঁধের 15টি পয়েন্ট পড়েছে ধসের কবলে। ভাঙনের ঝুঁকিতে চর আলেকজান্ডার ও মাতব্বরহাট তীর রক্ষা বাঁধের 5 কিলোমিটার এলাকা। এতে আতঙ্কিত নদী পাড়ের 7 লাখ মানুষ। লক্ষ্মীপুরে তাণ্ডবের চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। জোয়ারের তোড়ে চর আলেকজান্ডারের নদীর তীররক্ষা বাঁধের 15টি পয়েন্টে সরে গেছে ব্লক। কমলনগরে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 30টি গ্রাম। ঘূর্ণিঝড়ের আঘাতের কয়েকদিন পার হলেও শুরু হয়নি বাঁধ সংস্কারের কাজ। ভাঙন ঠেকাতে নিজ উদ্যোগে কিছু জিওব্যাগ ও ব্লক ফেলেছেন স্থানীয়রা। এই বাঁধ আজকে 8 বছর হয়েছে, কিন্তু তার 2-3 বছরের মাথায় এই বেড়িবাঁধের 5 কিলোমিটারের মধ্যে অনেক জায়গায় ডেবে গেছে। এখন যদি আমরা দ্রুতভাবে যদি কাজ যদি সরকারের কাছে আবেদন শুধু সরকার না করে, তাহলে আমরা এই বর্ষাতে বেড়িবাঁধ থাকবো না। তবে এলাকার লোকজনদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ। রামগতি এবং কমলনগর উপজেলার 32 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে আমাদের যে নদী ভাঙন আছে সেটা প্রোটেক্ট করার জন্য আমাদের প্রকল্প চলমান আছে এবং পূর্ণ উদ্যমে কাজ চলমান আছে। এখন যেসব অঞ্চলে আমরা বেশি ভাঙন চলমান ছিল সেসব অঞ্চল অলরেডি আমরা প্রোটেক্ট করেছি, আর বাকি যে অংশটুকু আছে সেগুলো শীঘ্রই আমরা কাজ করে প্রোটেক্ট করে ফেলব। এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শেষ হলেই পুনর্বাসনের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতির বিবরণ পাঠানো হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির অনুযায়ী যদি আমরা বরাদ্দ পাই, তাহলে সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সহ। আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে ক্ষয়ক্ষতির ভিত্তিতে আমরা তাদের পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করব। রামগতি ও কমলনগর উপজেলায় অস্বাভাবিক জোয়ারে প্রায় 70 কিলোমিটার কাঁচা পাকা সড়কের ক্ষতি হয়েছে। ঝড়ে বিধ্বস্ত হয় 5 শতাধিক ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসেবে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের 20 জেলায় 6,880 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুরে সচিবালয়ে রিমালের পরবর্তী আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সাংবাদিকদের একথা জানান।
দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, ঝড়ের প্রভাবে 1 লাখের বেশি পুকুর এবং 1,500 ট্রলার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে ঘেরে শত শত কোটি টাকার মৎস্য সম্পদের। এছাড়া ক্ষতি হয়েছে 1163টি প্রাথমিক বিদ্যালয়। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 889টি স্থাপনা কোনো না কোনোভাবে বিধ্বস্ত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত 19টি জেলায় 5,75 লাখ নগদ টাকা, 550 মেট্রিক টন চাল, 9,000 প্যাকেট শুকনো খাবার, 200 বান্ডিল ঢেউটিন ও 2,45 লাখ টাকা শিশু খাদ্যের জন্য বিতরণ করা হয়েছে। উপকূল এলাকায় ভেড়িবাঁধগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এগুলির ব্যাপারে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে এটা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিব এবং মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলি হবে। মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘেরের মালিক শত শত কোটি টাকা বিভিন্ন মালিকরা ইনভেস্ট করে আজকে নিঃস্ব হয়ে গেছে। সরকারকে লুটেরা দাবি করে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, পরিস্থিতি না বদলালে দেশের অস্তিত্ব থাকবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, কোথাও কোনো জবাবদিহিতা নেই। আওয়ামী লীগ শুধু ক্ষমতা চায় আর ক্ষমতা টিকিয়ে রাখতে চারদিকে আজিজ বেনজিরের মতো রক্ষী বানায়। শুধু সাবেক সেনা ও পুলিশ প্রধান নয়, এমপিদের অপকর্মও বের হচ্ছে বলে দাবি তার। তিনি দাবি করেন, দুর্নীতিবাজদের রক্ষায় সরকার কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, দেশ ও মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করছে তার দল। সব বাধা উপেক্ষা করে শিগগিরই একটি সফল আন্দোলন গড়ে তোলা হবে। কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা আর্মির, সেনাবাহিনীর প্রধান, যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রধান, আইজি, তাদের তো বেরিয়ে আসছে সংসদ সদস্য, চোরাচালানির সঙ্গে জড়িত। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আমরা এই দেশে অস্তিত্ব থাকবে না। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার প্রতিবাদে আজও ঝিনাইদহে মানববন্ধন সমাবেশ হয়েছে। বেলা 11টায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাড়ির সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ। এতে অংশ নেয় পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসি চান তারা। এছাড়া পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি করেন তারা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আরিফুল ইসলাম নামে এক জাপান প্রবাসীকে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বুক ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কানাডা প্রবাসী পারভিন নামের এক নারীর সাথে স্বামী স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন আরিফুল। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় 17 মে বিকেল 4:09 আরিফুল ইসলাম ও পারভিন আক্তার একসাথে অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন। এরপর 18 মে ভোর 6:31 বাসা থেকে একা বের হয়ে যান পারভিন। আরিফুল জাপান প্রবাসী আর পারভিন থাকেন কানাডায়। বসুন্ধরা আবাসিক এলাকার মাটি প্রপার্টিস নামের একটি ভবনে স্বামী স্ত্রী পরিচয়ে অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তারা। 15 দিন পর শনিবার আরিফুলের মরদেহ মিলল ওই ঘরে। পাওয়া যায় নোটারি করা বিয়ের হলফনামা ও হাতে লেখা চিরকুট। পরিবার বলছে, পারভিনের সঙ্গে আরিফুলের পরকীয়ার সম্পর্ক ছিল, তবে বাংলাদেশে যাওয়া ও বিয়ের বিষয়টি তারা জানতেন না। জাপান থেকে আরিফুলের স্ত্রী আয়শার ফোন পেয়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। মেয়ে আপনার কানাডা থেকে আসছে, মেয়ে পরিকল্পিতভাবে আসছে তারে খুন করার জন্য। তাকে 17 তারিখে খুন করছে, মেয়ে 18 তারিখ সকালবেলা চলে গেছে। আরিফুলের বুক ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। 18 তারিখ সকাল 6:31 পারভিন আক্তারকে ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ সহ ওই রুম থেকে বের হয়ে চলে দেখা যায়। এরপরে ওই রুমে আর কাউকে প্রবেশ করতে দেখা যায় নাই। লাশের যে শরীরে গলার দিকে এবং ঘাড়ে ছুরিকাঘাতের কিছু চিহ্ন রয়েছে। এই হচ্ছে অবস্থা এবং ঘটনাটি বোঝা যাচ্ছে যে প্রায় 10-12 দিন আগের। প্রযুক্তির সহায়তায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পারভিনের সবশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ। হত্যার পর পারভিন কানাডায় ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গাজীপুরের শ্রীপুরে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় পিকআপ ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। ভোরে উপজেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের পিকআপ চালক চঞ্চল রায় ও বরিশালের মেহেন্দিগঞ্জের রিপন। পুলিশ জানায় ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় পিকআপ ভ্যানটি মহাসড়কের জৈনাবাজার এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান একজন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে রংপুর দিনাজপুর মহাসড়কের হাজিরহাটে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে প্রায় 150 ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। নগরীর ইসলামী ব্যাংক চকবাজার শাখায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী গ্রাহককে মামলার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি ব্যক্তিগত লকারে তাদের যাওয়ার সুযোগ নেই। 29 মে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় গিয়ে নিজের বরাদ্দ লকারটি খোলা দেখতে পান রোকেয়া আক্তার বাড়ি। সেখান থেকে গায়েব 150 ভরি স্বর্ণালংকার। রোকেয়া আক্তার বাড়ির সন্দেহ লকারের একটি চাবি ব্যাংকেও আছে। ব্যাংকের কর্মীদের কেউ স্বর্ণালংকার সরিয়ে ফেলেছেন। লকার ইনচার্জ প্রথমে তো উনি ঢুকে বলতেছে, ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। বলছি ম্যাডাম আপনার লকার তো খোলা, সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল্ড পাইছি আর 5-6টার ভিতরে নাই, খালি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে যার লকার তিনি সেটি রক্ষণাবেক্ষণ করেন, অন্য কারো সেখানে যাওয়ার সুযোগ নেই। তবুও বিষয়টি তদন্ত করছেন তারা। 300 ভরি স্বর্ণালংকার ছিল এবং 150 ভরি উনি স্বর্ণালংকার মিসম্যাচ পাচ্ছেন না। এইবার আমরা তাৎক্ষণিকভাবে ক্লায়েন্টকে বলেছি যে এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নেই, আপনি লকার আপনি চাবি খুলেন, আপনি বন্ধ করেন। মৌখিকভাবে অভিযোগ করেছেন, আমরা বলছি যে আশ্বস্ত করছি যে আমরা আমাদের দিকটা আমাদের কোনো লুপহোল আছে কিনা আমরা খতিয়ে দেখব। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে অভিযোগকারীকে। উনি ওখানে লকারে স্বর্ণ রাখছিল, পরে এপ্রিলে উনি একবার গিয়েছিল, এখন মে শেষে উনি গিয়ে দেখে যে লকারটা খোলা। আমি গিয়েছিলাম, আমি গিয়ে ব্যাংকের লোকজনকে জিজ্ঞাসা করেছি, ওরা বলছে হ্যাঁ লকার খোলা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকের খোয়া যাওয়া স্বর্ণের মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মতিঝিল, টিকাটুলি, হাটখোলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির মহোৎসব চলছে। দক্ষিণ সিটি কর্পোরেশন 30 এপ্রিলের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু কেউ সেই সময়ের মধ্যে পারেনি, বরং কবে শেষ হবে তাও জানা নেই। তাই ঠিকাদারদের জরিমানা করার হুঁশিয়ারি দিয়েছে কর্পোরেশন। বর্ষা এলেই রাজধানীতে খোঁড়াখুঁড়ির ধুম পড়ে যায়। ব্যস্ততম মতিঝিল শাপলা চত্বরের পাশে সড়ক এটি। এপ্রিলের শেষ দিকে খোঁড়াখুঁড়ি শুরু করে ডিপিডিসি। উদ্দেশ্য বিদ্যুতের ভূগর্ভস্থ সংযোগ স্থাপন। একই পরিস্থিতি ইত্তেফাক মোড়ে। দিনের বেলাতেই প্রায় 1 কিলোমিটার রাস্তায় কাজ চলছে। যত্রতত্র ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, ফলে সড়কে দেখা দিয়েছে অসহনীয় যানজট। রাস্তা পারাপারেও দুর্ভোগ। আমাদের 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আপনার দেখুন আমার ক্ষতি হচ্ছে না, আমি একটা কাজ নিয়ে আসছি, একটা নির্দিষ্ট টাইমে কাজটা করতে পারতেছি না, আসতেও পারতেছি না, যাইতেও পারতেছি না। আসার পরে জল আটকে থাকিতেছে এবং দেখা যাচ্ছে যে আমরা যে চলাচল রেগুলার করব, গাড়িতেও যেতে যায় না। গরিব দুঃখীদের সবার ডাবল কষ্ট হচ্ছে। এই কামটা ওনারা একসাথে না করে আস্তে ধীরে করতে পারছে। এপ্রিলের 30 তারিখের মধ্যে কাজ শেষ করা সহ 23 শর্তে রাস্তা খোঁড়ার অনুমতি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু কাজ শুরুই হয় এপ্রিলের শেষ দিকে। কেন দেরি হলো? কাজ শেষ হবে কবে? প্রকল্প পরিচালক রাজিবুল হাদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারকে জরিমানার কথা ভাবছে ঢাকা দক্ষিণ। আমরা তাদেরকে 24 তারিখে সতর্ক করেছি যে আপনার হাতে আর 6 দিন সময় আছে, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে এগুলা বিলম্ব করছে। বর্তমান কর্পোরেশন এই দায় নিতে রাজি নয়, তাদের ব্যর্থতার দায়, কারণ এটির জন্য তাদেরকে জরিমানা দিয়ে কিন্তু তাদেরকে এই বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বংশালেও চলছে খোঁড়াখুঁড়ির কাজ। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।